আচ্ছা। তো আমরা ম্যাথ পর্যন্ত তো করছিলাম, এগুলো পর্যন্ত বয়েলের সূত্র মনে আছে না? হুম। আচ্ছা, এই ম্যাথ গুলো তো একদম ইজি ম্যাথ আমাদের, এইগুলোতে সমস্যা নাই। তো এখন দেখো, আমরা ম্যাথে যাওয়ার আগে কিছু গ্রাফিক্যাল কিছু জিনিসপত্র শিখি বয়েলের সূত্র রিলেটেড। তো দেখো, আমাদের এইখানে আমাদের বয়েলের সূত্র কি ছিল, এই গ্রাফ গুলা কিন্তু ভালোভাবে বোঝা লাগবে, কারণ এইগুলা দিয়ে পরীক্ষাতে এমসিকিউ আসবে কিন্তু। তো আমাদের বয়েলের সূত্রের যে ব্যাখ্যাটা আমরা তো এটা শিখছি আজকে, আমার ওইটা লিখলাম না, কিন্তু আমাদের যেটা ম্যাথমেটিক্যাল যেটা এক্সপ্রেশন বয়েলের সূত্রের, সেটা আমাদের কি ছিল বলো? ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই পি। এইখানে হচ্ছে যে আমাদের ভি পি এর উপর নির্ভরশীল। তো এটা কিন্তু এইভাবে লেখা যাবে না, এইটা এটা এটা কখনোই এইভাবে লেখা যাবে না। এটা হচ্ছে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, অথবা ভি সমানুপাতিক ওয়ান বাই পি। তো আমরা এটা দেখছিলাম যে আমরা যদি একটা এখানে ধ্রুবক লিখি, তাহলে আমাদের এটা হয়, এবং এটা আমরা লিখতে পারি পি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো আমাদের পি এবং ভি এর গুণফলটা সবসময় ধ্রুব থাকবে, সেই হিসেবে আমরা লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু ড্যাশ 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 পি এন ভি এন। আমরা কিন্তু এইগুলা দেখছিলাম। এখন দেখো, আমাদের এইখানে যে গ্রাফটা আসবে সেটা হচ্ছে আয়তন বনাম চাপের গ্রাফ। তো গ্রাফগুলো একটু ভালোভাবে খেয়াল করবো, এখানে আমাদের আয়তন ভার্সেস চাপ। তো এইখানে আয়তন এবং চাপের মধ্যে আমাদের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তো আমাদের একটা যদি বৃদ্ধি পায় আর একটা অবশ্যই হ্রাস পাবে, একটা হ্রাস পেলে আর একটা বৃদ্ধি পাবে। কেন এটা হয়? কারণ আমাদের এই গুণফলটাকে ধ্রুব রাখা লাগে সবসময়, একটা বাড়লে আরেকটা কমবে, আর একটা কমলে আরেকটা বাড়বে। সো আমরা যদি ওয়াই অক্ষ এবং এক্স অক্ষে আমরা এইখানে দিব আয়তন ওয়াই অক্ষে, এবং আমাদের এইখানে আয়তনের একক তোমরা মিলিলিটার দিতে পারো, এবং এইখানে আমরা দিলাম যে চাপের একক। তোমরা এখানে এইটা আহ যে আমাদের আয়তনের যে এসআই এককটা মিটার কিউব, ওইটাও ইউজ করতে পারো, এখানে প্যাসকেল ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা। তো এইখানে আমরা চাপের একক দিলাম মিলিমিটার মার্কারি। 1 ATM সমান কত মিলিমিটার মার্কারি মনে আছে? 760। হ্যাঁ, 760 মিলিমিটার মার্কারি, এবং আমাদের 76 সেন্টিমিটার মার্কারি। সেন্টিমিটার। তো এইগুলা কিন্তু গুলায় যাওয়া যাবে না, এগুলো মনে রাখবে। তো দেখো, এইখানে আমাদের যেহেতু আয়তন এবং চাপ, এখানে দুইটা আমাদের ব্যস্তানুপাতিক রাশি, তো এদের আমাদের সম্পর্ক হবে, এই গ্রাফটা হবে এইরকম শেপের। সো তোমরা এটা একটু জেনে রাখো যে আমাদের গ্রাফটা এইরকম শেপের হবে। সো আমরা কিন্তু গ্রাফে কিন্তু খেয়াল করলেই বুঝতে পারি। ধরো আমাদের এটা একটা পয়েন্ট, এই পয়েন্টে আমরা যদি এইখানে আমরা ধরো পি নিলাম, এইখানে ভি নিলাম, এইখানে দেখো, আবার আমরা যদি পি এর মানটা যদি আমরা এইখানে এক্স অক্ষ বরাবর, তো পি এর মান আমরা এক্স অক্ষ বরাবর যত সামনে যাব, পি এর মান তত বাড়তে থাকবে। এখন তুমি এই পয়েন্ট থেকে সামনে আরেকটা পয়েন্ট নাও, দেখো এইখানে ভি এর মানটা কিন্তু কমে যাবে। আবার তুমি আরো সামনে একটা পয়েন্ট নাও, দেখো এইখানে ভি এর মানটা আরো আমাদের কমে গেছে। তো এইখানে তোমার যদি একটা তুমি বৃদ্ধি করো আর একটা হ্রাস, আবার দেখো তুমি যদি এইখানে পি এর মানটা তুমি যদি কমায় আনো, দেখো আমাদের ভি এর মানটা কিন্তু এখানে বেড়ে যাবে। তো আশা করি গ্রাফটা তোমরা বুঝতে পারছো। তো এখন এই যে এইটা যে পি বনাম ভি এর গ্রাফ, এটা তোমরা মনে রাখবা। আচ্ছা, এইখানে বলো, এইখানে আমাদের যে বয়েলের সূত্রের গ্রাফ, এবং বয়েলের সূত্রে আমাদের যেহেতু তাপমাত্রা স্থির, এইখানে আমাদের যেহেতু আমাদের টেম্পারেচার স্থির, তো টেম্পারেচার হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তো যেহেতু আমাদের তাপমাত্রা স্থির, সুতরাং এই গ্রাফটাকে আমরা বলবো আইসো থার্ম গ্রাফ। এটা একটু মনে রাখবো।
এটা হচ্ছে আমাদের আইসোথার্ম গ্রাফ। সো মানে থার্ম আছে আমাদের যে থার্মাল, বা এটার হচ্ছে যে আমাদের তাপীয়। সো এটা থেকে এই টার্মটা আসছে, তো আমরা এটাকে বলবো আইসোথার্ম গ্রাফ বা আইসোথার্মাল গ্রাফও বলা হয়, বা যেটার বাংলা হচ্ছে সমতাপ রেখা বা সমষ্ণ রেখা। বুঝতে পারছো? এটা হচ্ছে সমতাপ রেখা অথবা সমষ্ণ রেখা। এটা আমরা বলতে পারি যে সমষ্ণ বা সমতাপ রেখা। তো আশা করি এইটুকু বুঝছো। তো এইখানে আমাদের এটা তো গ্রাফ, যে এটা আমাদের এইভাবে আসবে না, আমাদের আসবে হচ্ছে তোমার, ধরো এটা কিন্তু বুঝবা ভালোভাবে, একটা বুঝলে তারপর ধরো চার্লসের সূত্র, তারপর গেই-লুসাকের সূত্র দেখে সেম ভাবে আমাদের গ্রাফ গুলো আসবে, এগুলাও তোমরা বুঝতে পারবা। ধরো এখানে ভি নিলাম, এখানে আমরা নিলাম মিলিলিটার, এবং এখানে চাপ নিলাম, এর একক নিলাম আমরা মিলিমিটার মার্কারি। আমরা এখানে তিনটা পয়েন্ট ধরো দিলাম P1, P2 এবং এইখানে P3। এইখানে ধরো V1, V2, V3। আচ্ছা, তো এখন আমরা এখানে তিনটা গ্রাফ আঁকি, দেখো এইটা একটা, এইটা একটা, এইটা একটা। আচ্ছা, একটা জিনিস এইখানে দেখো, এইখানে আমাদের যে কোনো একটা গ্রাফের জন্য সব জায়গায় আমাদের টি স্থির, বাট আমাদের যেহেতু তিনটা এখানে গ্রাফ আছে, তো তিনটা গ্রাফের জন্য আমরা যদি তিনটা ভিন্ন ভিন্ন টি যদি আমরা ধরি, এইখানে ধরো যে আমাদের প্রথম গ্রাফটার জন্য টেম্পারেচার মান T1, দ্বিতীয় গ্রাফটার জন্য টেম্পারেচার মান T2, এবং আমাদের তৃতীয় গ্রাফটার জন্য টেম্পারেচার মান T3। এখন তোমাকে যদি প্রশ্ন করে যে T1, T2, T3 এর ক্রম লেখো, এটা প্রশ্ন কিন্তু আসবে অবশ্যই, এমসিকিউতে মাস্ট আসবে। মানে T1, T2 এবং T3 এর ক্রম বলতে কি বোঝাচ্ছে, কোনটা মানে কোনটা বড় কোনটা ছোট, এইটা তোমাদের দেখাইতে হবে। তো দেখো, এখানে যেহেতু আমাদের এটা হচ্ছে যে আমাদের বয়েলের সূত্রের গ্রাফ, এখানে টি স্থির, বাট তিনটা গ্রাফের জন্য আমাদের টেম্পারেচার গুলো ভিন্ন ভিন্ন, বাট কোনটা আমাদের বড় ছোট হবে সেইটা এখান থেকে দেখা লাগবে। সো এইটা বের করার জন্য তোমরা এই যে গ্রাফে এক্স অক্ষ বরাবর একটা সমান্তরাল রেখা আঁকতে পারো, যেই রেখাটা আমাদের তিনটা গ্রাফকে ছেদ করবে, অথবা ওয়াই অক্ষ বরাবর একটা সমান্তরাল রেখা আঁকতে পারো, যেটা আমাদের তিনটা গ্রাফকেই ছেদ করবে। সো আমরা এই যে কোনো একটা দিয়ে আমরা বুঝি। তারপরে আহ, আমরা ধরো যে ওয়াই অক্ষ বরাবর একটা সমান্তরাল রেখা আঁকলাম, যেটা আমাদের তিনটা গ্রাফকেই ছেদ করবে। আচ্ছা, তো তুমি যদি ওয়াই অক্ষ বরাবর একটা গ্রাফ আঁকো, তার মানে দেখো এই যে এইখানে যে তিনটা তুমি পয়েন্ট আমাদের পাইলাম, এই যে একটা সমান্তরাল রেখা ওয়াই অ্যাক্সিসের এই গ্রাফকে তিনটা বিন্দুতে আমাদের ছেদ করলো, এই তিনটা বিন্দুর আমাদের আহ মানে ভুজ আমরা যদি বলি যে এক্স এক্স অক্ষ বরাবর মান বা পি এর মান তিনটা বিন্দুর ক্ষেত্রেই সেম না? এ এটা কি বুঝতে পারো নাই? হুম। এই যে আমাদের এই তিনটা পয়েন্টের জন্য কিন্তু পি ফিক্সড হয়ে গেছে। আকাশ, হ্যাঁ। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, আমরা পি কে ফিক্সড করে দিলাম। খুব খুব ভালো মতো শোনো, আমরা একটা ওয়াই অক্ষ বরাবর একটা রেখা টেনে পি কে ফিক্স করে দিলাম। এখন তোমরা যদি আহ এক্স এক্স অক্ষের সমান্তরাল একটা যদি রেখা আঁকতা, তাহলে এইখানে আমাদের কি ফিক্সড হইতো? ভি ফিক্সড হইতো না? এই- হ্যাঁ, তো আমরা হচ্ছে একটা দিয়ে বুঝি, তাহলে আমরা আমরা বাকিটুকু, আরে এইটাই এইটাই চলে গেল। আচ্ছা, তো আমরা একটা বুঝি তারপরে বাকিটুকু বুঝতে। দেখো, আমরা যদি পি কে ফিক্সড করে দেই, আমাদের সম্পর্কটা কি ছিল? ভি জি ভাইয়া। সমানুপাতিক 1/p। আচ্ছা, দেখো আমরা যদি পি কে যদি ফিক্সড করে দেই, তাহলে দেখো আমাদের প্রথম গ্রাফে যে আমাদের যে ভি এর মান, আচ্ছা এইখানে তিনটা গ্রাফের ক্ষেত্রে কোনটার জন্য ভি এর মান
আচ্ছা, এখন একটা জিনিস দেখো তোমরা এর সূত্র জানো যে আমাদের চার্লসের সূত্র মানে এমনিতেই যে তোমাদের গাণিতিক্যাল যে ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনটা চার্লসের সূত্রে আমাদের কি স্থির বলো তো? চাপ স্থির না? হুম তো চার্লসের সূত্র যদি চাপ স্থির হয় তাহলে আমাদের চার্লসের সূত্রটা হবে এইরকম, ভি প্রপোর্শনাল টু টি। এইটা এটা কিভাবে আসছে জানো? আমি তোমাদের একটু বলে দাঁড়াও, এখানে একটু খেয়াল করো। আমাদের এইগুলা বের করার জন্য আমাদের চার্লসের সূত্রটা লাগবে। দেখো পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। দেখো আমাদের এন আর এন কিন্তু আমাদের মোল সংখ্যা, এটা আমাদের ধ্রুবক, আর হচ্ছে আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক, এইটা আমাদের মানে কনস্ট্যান্ট, এবং পি যদি চার্লসের সূত্রে স্থির হয় তাহলে পিও কনস্ট্যান্ট। তো আমরা সব দিক থেকে যদি কনস্ট্যান্ট গুলা তুলে দিই তাহলে ভি প্রপোর্শনাল টি লিখতে পারি। হুম আচ্ছা, তো এখন এই যে এই গ্রাফে একটু খেয়াল করো যে আমরা পি কে স্থির করে দিলাম, তাহলে আমরা এখানে খুঁজবো যে পি স্থির আছে কোন সূত্রে? আমাদের চার্লসের সূত্রে পি স্থির, তার মানে ভি প্রপোর্শনাল টু টি। তো এইটা দ্বারা কি বোঝায় যে আমাদের যেখানে ভি বেশি সেইখানে টি বেশি, যেখানে ভি কম সেখানে টি কম। এ এটা তো তোমাদের বোঝার কথা যে বুঝছি ভাইয়া। সমানুপাতিক সম্পর্ক দ্বারা কি বোঝায়। তো এখন বলো, এই যে আমাদের তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্টের ক্ষেত্রে ভি এর ক্রম বলো তো, এই তিনটা পয়েন্টের ক্ষেত্রে। V3 V2 V1। হ্যাঁ, তো আমাদের ভি3, ভি2, ভি1। সো আমরা তো এখানে ইজিলি বুঝতে পারতেছি। তাহলে বলো, এই যে চার্লসের সূত্র অনুযায়ী তাহলে টি এর ক্রম কি হবে বলো? এই যে এই টি গুলার ক্রম আমাদের কি হবে? T3 হ্যাঁ, কারণ আর ভি তো টি এর সমানুপাতিক। তার মানে যেহেতু ভি3 সবচেয়ে বড় তাহলে টি3ও সবচেয়ে বড় হবে, তারপরে টি2, তারপরে টি1। এ এটা বুঝতে পারছো তোমরা? হুম আকাশ এটা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস খেয়াল করো, এই যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ তো তোমরা জানো। তো এখন ধরো আমাদের এন আর কিন্তু সবসময় ধ্রুবক, এবং আমরা যদি এখন যদি এই যে এক্স অক্ষের সমান্তরাল একটা যদি রেখা আমরা যদি আঁকাই তাহলে আমাদের এখানে ভি কি ফিক্সড হয়ে যাবে না? জি তো ভি যদি ফিক্সড হয় তার মানে আমাদের এখানে ভি কে আমরা আবার ফিক্সড করে দিচ্ছি, তাহলে এখন পি এবং টি এর মধ্যে সম্পর্ক, তাহলে আমরা কি লিখতে পারি? পি সমানুপাতিক টি লিখতে পারি না? জি হ্যাঁ, এটা আমাদের গেল উসাকের সূত্র, আমরা এটা একটু পরে দেখবো, এর ম্যাথও আমরা করব। আচ্ছা, এখন দেখো এই যে এক্স অক্ষের সমান্তরাল যে রেখাটা, এর জন্য আমাদের আমাদের পি এর ক্রম কি এর জন্য? আরেকবার ভাইয়া, আরেকবার বলো। এই যে এক্স অক্ষের সমান্তরাল যে রেখাটা আমরা আঁকছি, একে আমরা এখানে সব তিনটা পয়েন্টেই ভি এর মানকে ফিক্স করে দিছি। এটা তো বুঝছো যে এই রেখাটার জন্য এই তিনটা বিন্দুতে আমাদের ভি এর মান ফিক্সড, এই যে এইটাতে, এইটাতে এবং এইটাতে আমাদের ভি এর মান ফিক্সড। তাহলে এই যে এক্স অক্ষের সমান্তরাল রেখাটার জন্য যে এইখানে আমাদের তিনটা পয়েন্ট, এই যে একটা, এই যে একটা এবং এই যে একটা, এদের মধ্যে আমাদের পি এর ক্রম কি হবে? পি3 সবচেয়ে বড় না? হুম জি হ্যাঁ, তারপরে পি2, তারপরে পি1। এখন আমরা এই যে এই 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 সমীকরণ অনুযায়ী যে পি সমানুপাতিক টি, তার মানে যার পি যত বড় তার টিও অত বড়। তাহলে দেখো আমরা সেম ভাবে লিখতে পারি যে পি3 ইজ গ্রেটার দেন টি2 ইজ গ্রেটার দেন টি1। এ এটা বুঝছো সবাই? হুম আকাশ জি এটা ভাইয়া। বুঝছো আমাদের টি এর ক্রমটা কিভাবে নির্ণয় করা লাগবে? হ্যাঁ আচ্ছা, ভাইয়া তুলে নিবো এটা ধরো। হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু এমসিকিউ তে অবশ্যই আসবে।
এগুলো একটু তাড়াতাড়ি উঠাও। এখনো হয় নাই? না। আচ্ছা লেখো। হয়েছে ভাইয়া? আচ্ছা, এখন এখন দেখো, এইখানে আমাদের আরেকটা জিনিস শেখা লাগবে যে ভি বনাম 1/p এর গ্রাফ। আচ্ছা, এইটার জন্য তোমাদের সরলরেখার অবশ্যই একটু জ্ঞান থাকা লাগবে। সো এটা আমি সরলরেখায় অলরেডি পড়াইছি। তো দেখো, বি সমানুপাতিক 1/p, আমাদের তো এটা সূত্র। এখন আমরা যদি সমানুপাতিক চিহ্ন তুলে দেই, তাহলে এইখানে আমাদের একটা ধ্রুবক আসে। দেখো, এইখানে আমরা ভি কে বসাবো ওয়াই এক্সিসে, ভি, এবং 1/p কে আমরা বসাবো এক্স এক্সিসে। এটা খুব ভালোভাবে খেয়াল করো। তাহলে আমরা যদি ভি কে ওয়াই ধরি, 1/p কে আমরা যদি এক্স ধরি, এবং এইখানে একটা আমাদের ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমরা এম ধরলাম। নোবেল বলো, এটা এটা কিসের সমীকরণ? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এটা ওই যে এক্স অক্ষের ছেদাংশ সমীকরণ। এক্স অক্ষের ছেদাংশ, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো সরলরেখা আবার রিভিশন করবো। আর যদি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি থাকতো, তাহলে সিটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের ছেদাংশ। এখন যেহেতু এখানে সি নাই, সেহেতু আমাদের সরলরেখাটা হবে এইরকম। আর যদি সি যদি থাকতো, তাহলে আমাদের সরলরেখাটা হতো এইরকম, এবং এই যে এই অংশটুকু হইতো আমাদের সি। এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এটা মূল বিন্দু দিয়ে এটা যাবে। পড়াইছিল ভাইয়া, বুঝছি। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তো এখন দেখো, আমরা কিন্তু এই সরলরেখাটার সাথে এইটার কিন্তু অবশ্যই কম্পারিজন করতে পারি, যে ওয়াই এক্সিস বরাবর এইটা, তারপর একটা ধ্রুবক, তারপর এক্স এক্সিস বরাবর, তাহলে আমাদের এই গ্রাফটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, আমরা সেটা বুঝতে পারতেছি। সো আমাদের এটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। তো আমরা যদি এইখানে ভি যদি আমরা বসাই,
আমরা ভি বসালাম মিলিলিটারে, এবং আমাদের যে 1/p, এইখানে আমরা পি এর মানটা মিলিমিটার মার্কারিতে লিখলাম। আচ্ছা, তো আমাদের এইটা হবে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা। কিন্তু এইখানে একটা জিনিস আমাদের মনে রাখা লাগবে, যে এই সরলরেখাটা আমাদের মূল বিন্দুকে টাচ করবে না, বাট এটা মূল বিন্দু দিয়ে যাবে, মূল বিন্দুকে টাচ করবে না। কারণ এখানে দেখো, মূল বিন্দুকে যদি আমরা এখানে টাচ করাই, তাহলে এই পয়েন্টটাতে মানে মূল বিন্দুতে 1/p এর মান কিন্তু আমাদের 0 হয়ে যায়। এটা কি সম্ভব? এ- এটা বলো তো, এটা কি সম্ভব? বলো। তাহলে আমরা পি এর মান কি লিখতে পারি? 1/0, যেটা হচ্ছে আমাদের আনডিফাইন্ড বা ইনফিনিটি। সো এটা আমাদের হবে না। সো এই সরলরেখাটা মূল বিন্দুকে টাচ করবে না, বাট মূল বিন্দু দিয়ে যাবে এরকম মনে হবে, কিন্তু মূল বিন্দুকে টাচ করবে না। সো এটা হচ্ছে আমাদের ভি ভার্সেস 1/p এর গ্রাফ। সো এটা তুলে নেওয়া হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, তো তাহলে এখানে একটা জিনিস দেখো, আমরা যদি এখানে একাধিক গ্রাফ যদি আঁকাই, যে ভি হচ্ছে আমাদের মিলিলিটার, এবং এইখানে 1/p হচ্ছে আমাদের মিলিমিটার মার্কারি, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস। ধরো এইটা আমাদের মূল বিন্দুগামী একটা সরলরেখা, এটা আমাদের মূল বিন্দুগামী আরেকটা সরলরেখা, এটা আমাদের মূল বিন্দুগামী আরেকটা সরলরেখা। তো যদি এরকম হয়, তো আমরা ধরলাম যে এর জন্য আমাদের টি এর মান হচ্ছে T1, এর জন্য টি এর মান T2, এর জন্য টি এর মান হচ্ছে T3। এখন আমাদের এখানে এক্স এক্স মানে ওয়াই এক্সিস বরাবর একটা আহ সমান্তরাল সরলরেখা টেনে আমাদের তিনটা বিন্দুতেই ছেদ করা একটু টাফ হয়ে যাচ্ছে, তো আমরা এটা এক্স এক্সিস বরাবর আঁকাই। সো আমরা এখানে তিনটা পয়েন্ট দিলাম। সো আমাদের এইখানে একটা পয়েন্ট, এইটা আমরা ধরলাম যে 1/p1 পয়েন্ট, এইটাকে আমরা ধরলাম যে 1/p2, এবং এইটা হচ্ছে আমাদের 1/p3। একটু আগে আমরা যে দেখলাম যে পি এর সাথে টি এর সম্পর্ক কি ছিল বলো? বলো, পি এর সাথে টি এর সম্পর্ক কি ছিল? সমানুপাতিক। হ্যাঁ, সমানুপাতিক। পি সমানুপাতিক পি। আমরা কিন্তু এখানে ভি কে কিন্তু ফিক্সড করছি, তো আমাদের তাহলে আর আমাদের সম্পর্ক নেওয়া লাগবে পি এবং টি এর মধ্যে। ধরো তোমরা ভি কে ফিক্সড করছো, তাহলে সম্পর্ক দেখবে পি টি। আবার যদি তোমরা পি কে ফিক্সড করো, তাহলে সম্পর্ক দেখবা ভি এবং টি এর মধ্যে। আশা করি এগুলো বুঝতে পারছো। আচ্ছা, এখন এইখানে এইখানে তোমরা এইটার আমাদের কি হবে? এইটার আমাদের তাহলে ক্রম হবে 1/1/p3 ইজ গ্রেটার দেন 1/p2 ইজ গ্রেটার দেন 1/p1। আমাদের এইটা এইটা ক্রম না এইখানে। এখন তাহলে পি এর ক্রম বলো, শুধু পি এর ক্রম কি হবে বলো তো দেখি। পি ইনভার্স থ্রি নিচে। এইখান থেকে শুধু পি এর ক্রম কি হবে বলো? 1 ওয়ান 2 3। উল্টাই হ্যাঁ, এটা হবে আমাদের P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3। এইটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের এইখানে তাহলে টি এর ক্রম কি হবে বলো? T1 T2 T3। হ্যাঁ, তাহলে এইখানে আমাদের টি এর ক্রম হবে T1 T2 T3। তোমরা এগুলা কি বুঝতেছো যে গ্রাফ থেকে এই ক্রমগুলা কিভাবে বের করা লাগবে? এইগুলো কিন্তু এমসিকিউ তে আসবে অবশ্যই, আমি তোমাদের নেক্সট ক্লাসে এখন এমসিকিউ দেখাবো এগুলার। এটা কি এসে তোলা হয়েছে?
এগুলা উঠানো হইলে বলো, তাড়াতাড়ি বলো, আমরা ম্যাথে চলে ওকে। যাই। আচ্ছা, এখন দেখো, এখন আমরা যেটা, আচ্ছা এখানে জুম করার অপশনটা চলে গেছে নাকি? এটা জুম করা যাচ্ছে না তো স্লাইড। আচ্ছা, তাড়াতাড়ি, না এখানে জুম। আচ্ছা, এখন আরেকটা আমাদের আছে, সেটা হচ্ছে যে পিভি বনাম পি এর গ্রাফ। সো পিভি বনাম পি এর গ্রাফে সো আমাদের ইয়াটা কি ছিল, এইটা। তারপরে আমরা কি লিখতে পারি, যে পিভি ইজ ইকুয়াল টু কে। এইটা আমরা কিভাবে লিখতে পারি এতক্ষণ তো দেখাইলাম। আচ্ছা, এখন একটা জিনিস বলো, তুমি এখানে পি এর মান এবং ভি এর মান যেভাবেই চেঞ্জ করো না কেন, পিভি এর মান কি চেঞ্জ হবে? এই বলো, এখানে পিভি এর মান কি চেঞ্জ হবে কখনো? আকাশ, না ভাইয়া। পিভি এর মান কিন্তু চেঞ্জ হবে না। পিভি কিন্তু আমাদের আনচেঞ্জেবল, তো পিভি কখনোই চেঞ্জ হবে না। তুমি পি এর মান যাই বসাও না কেন, ভি এর মান যাই বসাও না কেন, পি এর মান কিন্তু কখনো চেঞ্জ হবে না। সো এখানে একটা জিনিস দেখো, এটা খুব ভালো মতো বুঝো। আমরা পিভি কে যদি আমরা ওয়াই এক্সিসে বসাই এবং পি কে যদি আমরা এক্স এক্সিসে যদি বসাই, তাহলে এইখানে দেখো, তুমি পি এর মান, ধরো এইখানে আমাদের এই এই পয়েন্ট গুলাতে কিন্তু পি এর মান ভিন্ন ভিন্ন, তাই না? জি। হ্যাঁ, এই পয়েন্ট গুলাতে আমাদের পি এর মান ভিন্ন ভিন্ন, কিন্তু এই ভিন্ন ভিন্ন পি এর মানের জন্য পিভি এর মান কি চেঞ্জ হবে? না। তো পিভি কিন্তু ওয়াই এক্সিস বরাবর, খেয়াল করো, পি এর এই যে এই মানটা যদি কখনো চেঞ্জ না হয়, তাহলে এর গ্রাফটা কি ওয়াই এক্সিস বরাবর বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে না কিন্তু, ও কিন্তু ওয়াই এক্সিস বরাবর ফিক্স থাকবে পিভি। এটা বুঝতে আশা করি। যদি এর গ্রাফটা ওয়াই এক্সিস বরাবর বৃদ্ধি না পায় কারণে ফিক্স, তাহলে আমরা এইরকম একটা গ্রাফ আঁকতে পারি যেটা ওয়াই এক্সিস বরাবর সব জায়গায় সমান, বাট এর বিভিন্ন পয়েন্টে দেখো পি এর মানগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু পিভি এর মান কিন্তু কখনো চেঞ্জ হয় নাই। নোবেল, এটা বুঝছো গ্রাফটা? নোবেল, তো মিউট করা নেই। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, এইগুলো কিন্তু ভালো মতো বোঝা লাগবে, এগুলো দিয়ে এমসিকিউ আসবে, বারবার বলতেছি এগুলো ভালো মতো বুঝো। এখান থেকে তোমাদের সিকিউ আসবে, উদ্দীপকে তোমাদের এই গ্রাফ গুলো দিয়ে দিবে। আচ্ছা, বুঝছি। এখন এইটা যদি বুঝে থাকো, এখন আমরা যদি তিনটা গ্রাফ নেই, যে পিভি এবং পি এর, ধরো যে এইটা একটা গ্রাফ, এইটা একটা গ্রাফ, এইটা একটা গ্রাফ। আহ এই তিনটা গ্রাফের জন্য আমরা এর জন্য মান দিলাম টি1, এর জন্য মান দিলাম টি2, এর জন্য মান দিলাম টি3। এইখানে তোমরা ক্রমটা কিভাবে বের করতে পারবা? ইজিলি বের করা যাবে আমাদের পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে। এইখানে এন এবং আর হচ্ছে আমাদের ফিক্সড, তাহলে আমরা কি লিখতে পারি, পিভি সমানুপাতিক টি। তাহলে এখান থেকে তো বোঝাই যাচ্ছে যে যার পিভি এর মান বেশি তার টি এর মান বেশি, তো এখানে পিভি এর মান বেশি কার? এই যে টি3 জন্য পিভি এর মান বেশি, তারপর টি2, তারপর টি1। তাহলে আমাদের টি এর ক্রম তাহলে কি হবে বলো? T3। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টি3 গ্রেটার দেন টি2 গ্রেটার দেন টি1। এই যতগুলা গ্রাফ বুঝাইলাম সবগুলা বুঝছো ভালো মতো? হুম। আকাশ বুঝছো? জি ভাইয়া। লিখে নিছো সব? হ্যাঁ, লিখে নাও নাই? নিচে। আচ্ছা, তো এইগুলা কিন্তু মানে কালকে তো ম্যাথ ক্লাস, নেক্সট ক্লাসে তোমাদের
এইগুলোর উপরে এমসিকিউ এবং প্রশ্ন আমি এখন নিয়ে আসবো, সো ওইগুলো তোমাদের অ্যান্সার করা লাগবে সাথে সাথে। আচ্ছা, তো এখন আমরা যে বয়েলের সূত্র করছিলাম, তার একটা ম্যাথ আছে এখানে, ম্যাথটা উঠাও তাড়াতাড়ি। দেখো এইখানে আমরা বয়েলের সূত্র এটা কিভাবে বুঝবো, এটা তো তোমাদের পরীক্ষায় যখন আসবে, এই এই তখন তো এটা বলে দেওয়া থাকবে না যে এটা বয়েলের সূত্র না চার্লসের সূত্র না কিসের সূত্রের ম্যাথ। তো এইখানে দেখো আমাদের বলছে যে প্রতি ক্ষেত্রে তাপমাত্রা স্থির আছে, তো এইখান থেকে আমাদের বোঝা লাগবে যে এটা আমাদের বয়েলের সূত্রের ম্যাথ। এখন তোমরা যদি ম্যাথ পড়ে বুঝতেই না পারো যেটা কোন সূত্র দিয়ে করা লাগবে, তাহলে তো ম্যাথ করা তো পরের কথা। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এইখানে জুম করার অপশনটা কেন জানি চলে গেছে পাওয়ার পয়েন্ট থেকে। ধরো ম্যাথ কই যাচ্ছে বারবার। আচ্ছা, এটা উঠাও। আয়তন বিশিষ্ট কয়টি বেলুনকে লিখছো? দাঁড়াও একটু। হয়েছে। আচ্ছা, প্রশ্নটা পড়ো আমাদের। একটা ফ্লাক্সের মধ্যে আমাদের 10 ATM চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করা আছে। তারপরে আমাদের আহ তার এই পুরো গ্যাসটাকে আমরা 2 লিটার বিশিষ্ট কয়েকটা বেলুনে এই গ্যাসগুলো ভর্তি করা হবে। এখন প্রশ্ন করছে যে কয়টা বেলুনে ভর্তি করা যাবে। এখন আমি তোমাদের বলছিলাম যে ধরো যে এটা আমাদের একটা বড় সিলিন্ডার, তো এর আয়তন হচ্ছে আমাদের 50 লিটার। তো এইখানে এইখানে আমাদের সিলিন্ডারের আয়তন যত, আমাদের গ্যাসের আয়তনও কিন্তু অত হবে। এখন একে যদি ধরো যে এই 2 লিটার আয়তনের বিভিন্ন বেলুনে যদি ভর্তি করা হয়, ধরো এখানে আমাদের অনেকগুলো বেলুন আছে, এখানে আমাদের অনেকগুলো বেলুন আছে, তো এই সিলিন্ডারের মধ্যে তোমার গ্যাসের যে আয়তন, এই পুরো আয়তনটা সবগুলা বেলুন মিলে যে যে তোমার গ্যাসের আয়তন, এটা একই হবে না? হুম তো জি আমাদের V2 ইজ ইকুয়াল টু কি হবে, N × V1 হবে না? হুম সো এন হচ্ছে আমাদের বেলুনের সংখ্যা। তো এইখানে আমাদের যেহেতু তাপমাত্রা স্থির, তো আমরা এখানে কি লিখতে পারি যে বয়েলের সূত্র অনুসারে এইখানে কি তোমরা মনে করতে যে এখানে 25 হবে, এই যে 2 দিয়ে 50-কে ভাগ করলে 25, 25 অ্যান্সার? না, 25 কিন্তু অ্যান্সার না, আমাদের এখানে আমাদের চাপেরও কিন্তু বিষয় আছে। সো আমাদের এইটাও মাথায় রাখা লাগবে। দেখো, সো বয়েলের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, এবং এইগুলো ম্যাথ যদি তোমাদের ক নাম্বারে আসে অবশ্যই সাইড নোট দেয়া লাগবে, মাস্ট। সাইড নোট ছাড়া কিন্তু ম্যাথ করা যাবে না। সো তোমরা এখানে মানগুলো বসাই দিবা। আচ্ছা, দেখো এইখানে এখন আমরা কি লিখতে পারি যে P1 V1। আচ্ছা, আবার এটা লিখতেছি কেন? এইটা N × V1 না, সরি, এইখানে আমি V1 লিখছি কেন? এইখানে হচ্ছে যে তোমার দ্বিতীয় ক্ষেত্রে যে আয়তন,
সেইটা এখানে আছে যে n ইন্টু 2 লিটার, আমাদের দ্বিতীয় ক্ষেত্রে যে আয়তন এটা হচ্ছে যে 2 লিটার। তাহলে এখানে আমাদের P1 কত? 10। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, তোমাদের এইখানেও কিন্তু P1 এর একক কিন্তু দেওয়া এটিএম এ, এবং P2 এরও একক কিন্তু দেওয়া এটিএম এ। সো তোমরা এটিএম কে ভেঙে তোমরা প্যাসকেলও লিখতে পারো অথবা নাও লিখতে পারো, কারণ দুই দিকেই তোমরা যদি 101 325 গুণ করো, সো আমাদের দুই দিক থেকে ওইটা কিন্তু এলিমিনেট হয়ে যাবে। সো আমাদের ওইটা লিখলেও যা, না লিখলেও তা, সমস্যা হবে না। সেখানে 10 এবং এইখানে আছে 50, আর এইখানে আছে যে 2, আর আমাদের V2 কত? এই যে n ইন্টু 2। এইখানে আমরা n ইন্টু 2 কেন লিখলাম? কারণ দেখো, এইখানেও আমাদের আয়তনের একক লিটার, এইখানেও আমাদের আয়তনের একক লিটার। এখন তুমি যদি এটাকে মিটার কিউবে নিয়ে যাওয়ার জন্য 10 ইনভার্স -3 দ্বারা গুণ করো, সো ওই পক্ষ থেকে কিন্তু আবার ওই দূরে চলে যাবে। সো তোমার লিখলেও হবে, না লিখলেও হবে। সো এটা আমাদের কত? 500। এটা আমাদের 4n। সো এটা আমাদের কত হয়? 400, তারপরে 25, 125। 125 না, হ্যাঁ 125। তো ম্যাথটা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তো দাঁড়াও, আমি তোমাদের একটা নতুন লিঙ্ক দিচ্ছি। সময় শেষ, রেকর্ডটা অফ করি।